হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টক নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিশেষ মানুষটি আমার অতিথি হয়ে আমার অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন, তিনি এই সময় অত্যন্ত আলোচিত একজন অভিনেতা। তিনি চারপাশে খুব হইচই ফেলে দিয়েছেন। আমি আর তার আলাদা করে বড় কোনো বিশেষণ টানবো না, আপনারা নিজেরাই দেখে নিন। তিনি তরুণ মেধাবী অভিনেতা, মঞ্চশিল্পী, নির্দেশক মোস্তাফিজুর নূর ইমরান। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। It's a huge intro. Thank you. কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মানে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার আগে একটা প্রশ্ন আমি করবো, এটা আমি ভেবে রেখেছিলাম। সেটা হচ্ছে যে কেমন এনজয় করছেন এখন চারপাশে যেভাবে আপনাকে নিয়ে হইচই হচ্ছে, প্রত্যেকটা নাটকের গ্রুপে, টিভিতে, পেপারে, সব জায়গায় আপনাকে নিয়ে হইচই হচ্ছে, এটাকে কিরকম এনজয় করছেন? ভালো লাগছে, ভালো লাগছে। আসলে আমি আমার শেষের সংলাপটার মতো করেই বলতে চাই, আমি কর্মে বিশ্বাসী আর কি। কর্মফল হয়তো ঠিকঠাক চলে আসবে। কর্ম এবং কর্মফল দুটোই সত্যি। ধন্যবাদ। আপনি আজকে আমার অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে রাজি হয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইমরান ভাই। তো আমরা মনে হয় আনুষ্ঠানিক আলোচনাটা শুরু করতে পারি। আমি আগে ধন্যবাদটা দিতে চাই এই কারণে, কারণ আপনি খুবই ভালো একজন অভিনেতা। মানে একজন অভিনেতার সঙ্গে আড্ডা দিতে পারবো, সেটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ ফর কলিং। থ্যাংক ইউ ইমরান ভাই, আপনি অত্যন্ত গুণী অভিনেতা। আপনার সাথে দর্শককে একটু বলি, আমরা একটা কাজ করেছিলাম গত ঈদে। আমি তার আগে সত্যি আমি আপনাকে চিনতাম না। আমি এই কাজটা হচ্ছে সাফায়েত মনসুর রানা, সেই নির্দেশকের একটি কাজ করতে গিয়ে, কাজটার নাম ছিল আকাশ ভরা তারা। এটি একটি শর্টকাট সিরিজের একটি শর্ট ফিল্মের মতো। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আপনার পারফরমেন্সে। আমি সেই দিন থেকে ট্রাই করে যাচ্ছিলাম, আজকে আপনি সাড়া দিয়েছেন এতদিন পরে। তো মানে মানে আসলেই অদ্ভুত পারফরমেন্স। আপনার পারফরমেন্স কাছ থেকে না দেখলে, এইটা একটা অভিনেতার জন্য আমি বলবো এক্সপিরিয়েন্স, কাছ থেকে আপনার পারফরমেন্স দেখা। তো আমি আপনার সমবয়সী হব, কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি, আমি ফ্যান হয়ে গেছি আপনার। আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং আমি অত্যন্ত প্লিজ যে আপনি আমার অতিথি এসেছেন আমার এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাই। ভাইজান, আমি এই প্রশ্নটা সবাইকেই করি, আপনাকেও করছি, যে যে সৃজনশীল কাজের যে পোকা, মানে শিল্পের পোকাটা কবে কিভাবে আপনার মাথায় ঢুকেছিল, একটু গোড়ার দিকের গল্প জানতে চাই। আমি জানি না, আসলে আমি এটা সঠিকভাবে আমি বলতে পারবো না। তবে যদি জার্নির কথা বলি, আমার জার্নিটা কেমন, ধরেন ছোটবেলায় টিপু সুলতান হতো। হ্যাঁ, টিপু সুলতান দেখতাম আমরা। তো টিপু সুলতান দেখতে দেখতে আমার বাড়ির উঠোনের মঞ্চে ধরেন আমি সেটা পরবর্তী দিন সমস্ত ক্যারেক্টার গুলো নিজেই করতাম। এবং সেখানে আমার মা, চাচা, খালা, খালু যারা ছিলেন, ছোট বাচ্চারা যারা ছিল আমার সমবয়সী বা বড়, তারা আমার দর্শক ছিল। তো আর আমি সবসময় শুনেছি যে আমার নানা, তিনি হচ্ছে বাগেরহাটের অভিনয়ের একজন পথিকৃৎ ছিলেন। তিনিও মেথড অ্যাক্টর ছিলেন, এবং এতটাই মানে এতটাই বাস্তবধর্মী অভিনয় তিনি করতেন। একবার সীমার চরিত্র অভিনয় করার কারণে তাকে জমিদার গুলি করে দিচ্ছিল আর কি মঞ্চে। এত রিয়েলিস্টিক ছিল অ্যাক্টিংটা। তো ওখান থেকে তাকে পালায় বাঁচতে হয়েছে পরে। তো এরকম অনেক গল্প, নবাব সিরাজউদ্দৌলা, অ্যাডলফ হিটলার, টিপু সুলতান, এই ধরনের অনেক 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 চরিত্র তিনি করতেন। এবং আমি গল্প শুনতাম মার কাছে। আমার বড় মামা, তিনিও একজন অভিনেতা লোকালি। তো তাদের কাছ থেকে খুব গল্প শুনতাম যে নানা এরকম, নানা এরকম। এবং একটা ক্যারেক্টার করার জন্য তিনি যে পরিমাণে প্র্যাকটিস করতেন, নানার রিডিং শুনতেন সবাই বাইরের থেকে এসে। তারপর একটা ক্যারেক্টার করার জন্য ওই ক্যারেক্টারটার মতো করে তিনি জীবনযাপন করতেন। এগুলো শুনতাম, আমি ছোটবেলা থেকে শুনতাম। পরে আস্তে আস্তে করে বড় হতে হতে আমি রিয়েলাইজ করলাম, মা, মামা সবাই এবং যে আমাকে দেখতেছে সবাই বলতেছে যে আমি একেবারে হুবহু আমার নানার মতো দেখতে। শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে আমার নানার এইখানে একটা আঁচিল ছিল, সেটা নেই, আমার এখানে একটা তিল আছে। এইটুকু পার্থক্য। আরেকটা পার্থক্য, নানার মাথায় প্রচুর চুল ছিল, আমার মাথায় চুল কমে গেছে আর কি, জানি আগে ছিল আমার প্রচুর চুল। তো সেই জায়গা থেকে একেবারে একই রকম দেখতে, এবং একই রকম হাইট, একই রকম ভাবে
আমাদের অনেক ম্যানারিজম একই রকম কাজ আমরা করতেছি এবং একই ধরনের প্র্যাকটিস আমরা করতেছি। তো ধীরে ধীরে রিয়েলাইজ করা যে আসলে সামহাও হয়তোবা আমি একই পারপাস নিয়ে আবার ব্যাক করছি আসলে। তো এইভাবে ধীরে ধীরে আমার ভেতরও বিষয়টা গেঁথে গেছে এবং 2000 সালে আমি বাগেরহাট থিয়েটার জয়েন, সেখানে আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করি। 2005-06 দিকে এসে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসে ভর্তি হয়ে যাই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে এবং সেখান থেকে 9-10 সেশনে আমি অভিনয়ের উপরেই মাস্টার্স করি। তারপরে তো কাজ 2007 সাল থেকে শুরু করছি কাজ আসলে স্ক্রিনে। ওগুলোর জন্য আমি আলাদা আলাদা করে আপনাকে প্রশ্ন রেডি করে রেখেছি। তো এখন আপনার থিয়েটারের যে জীবনটা, এই থিয়েটারের জার্নিটা যদি আমাদেরকে একটু খোলাসা করে বলতেন। থিয়েটারটা আমার কাছে সবসময় খুব ইয়ে লাগতো, মানে কি বলবো, খুব ফ্যান্টাস্টিক লাগতো। বলবো ফ্যান্টাস্টিক মানে কি, ধরেন যে কিভাবে করতেছে, কিভাবে করে, এত এত মানে কিভাবে হয় একটা স্টেজ, এত দর্শক সামনে, মানে এটার এক্সপেরিয়েন্সটা মানে অদ্ভুত। মঞ্চের যে কেমন জানি একটা অদ্ভুত ধরনের তাড়না আছে। আমি যখন স্টেজে দাঁড়াইতাম অলওয়েজ আমার মনে হতো যে মানে আমি একটা অন্য জায়গায় আছি। দিস ইজ নট দ্য প্ল্যানেট আই লিভ ইন, দিস ইজ অ্যানাদার প্ল্যানেট। থিয়েটারটা করতে করতে আস্তে আস্তে ক্যারেক্টার সম্বন্ধে জানা, ক্যারেক্টার গুলো সম্পর্কে চেনা, ক্যারেক্টারাইজেশন কিভাবে করতে হয়, বড়দের দেখতেছি। আমি ছিলাম প্রক্সি ওস্তাদ আর কি। হ্যাঁ, আমি সমস্ত ক্যারেক্টার প্রক্সি দিতাম। সেটা মেল ক্যারেক্টার হোক, সেটা ফিমেল ক্যারেক্টার হোক, যে ক্যারেক্টারই হোক না কেন, আমি প্রক্সি দিতাম আর কি। অমুক ক্যারেক্টার আসে না, আমি প্রক্সি দিচ্ছি, অমুক ক্যারেক্টার আসে না, আমি প্রক্সি দিচ্ছি। তো এইভাবে আসলে প্রক্সি দিতে দিতে একটা সময় গিয়ে ধরেন যে মনে হচ্ছে যে ও আচ্ছা, তাহলে ক্যারেক্টার গুলো এইভাবে কাজ করে আসলে। এই ক্যারেক্টারটার ফিজিক্যাল স্ট্রাকচার এরকম, এই ক্যারেক্টার মেন্টাল স্ট্রাকচার এরকম। এইভাবে আস্তে আস্তে করে শুরু হয়েছে। পর অনেক একটু সরি, হ্যাঁ আমার একটা বারবার একটা ফোন, একটা সময় হলো কি, সরি হ্যাঁ, থিয়েটারের আমার কাছে ক্যারেক্টার সাইকোলজি গুলো সবসময় বেশি টানছে। যে সবাই তো একদম পারফরমেন্স করে ডায়লগ ওরিয়েন্টেড, ডায়লগটাকে বেস করে। ডায়লগটা আসলো কোত্থেকে, এই আবিষ্কারটা আমার থিয়েটার থেকে শুরু হয়েছে আসলে। এক একটা শো এক এক রকম। ধরেন যে আমি যখন কন্যা দেখি, কন্যার যে শোটা আমি প্রথম দেখছি সেই শোটা একরকম, পরে যখন আবার শোটা দেখছি তখন শোটা আর এক রকম। তাহলে এই যে প্রতিনিয়ত থিয়েটারের যে শো পরিবর্তিত হচ্ছে, একই ক্যারেক্টার একই মানুষ করতেছে কিন্তু আলাদা। বা আমি যখন শো করতেছি একই রকম করতে পারতেছি না, কিন্তু আমি চাইলেও পারতেছি না ওই একই জিনিস একইভাবে একই রকম করে করতে পারতেছি। এই পার্থক্যগুলো আমাকে কোনো না কোনো ভাবে টানছে এবং আমার কাছে মনে হচ্ছে যে থিয়েটার আসলে সেই শেকড়টা দিয়ে এই চারা গাছটা গজাবে এবং ডালপালা ছড়াবে। তো এইটাতে বেশি মনোযোগী হওয়া উচিত আসলে আমার। তো তখন মনোযোগী একটু বেশি দিচ্ছি, তারাক্ষণ তো একটু ফাঁকি মারছি, মানে সরি টু সে, বাট একটু ফাঁকি মারছি কারণ হচ্ছে বেশিরভাগ সময় সিনিয়ররা কি করতেন, আমাদের একটা মানে ইয়ে আছে, মানে একটা প্রসিডিউর আছে যে থিয়েটারে সিনিয়ররা অনেক দিন ধরে একটু চা নিয়ে এসো, একটু এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, থিয়েটারে আগে 3-4 বছর কাটাও, 5-6 বছর কাটাও, তারপরে দেখা যাবে তুমি কাজ করবে কিনা, তোমাকে দিয়ে হবে কিনা। তো এই যে একটু এই সনাতনীয় ভাবনাটা যদিও ঠিক আছে, এটা ভেরি গুড, এটা যেহেতু এটা গুরুকুল প্রসেস, মানে গুরুবিদ্যা আর কি, তো ঠিক আছে, কিন্তু সেটা একটা সময় কিন্তু গিয়ে একটু খারাপ লাগেও আসলে। হ্যাঁ, যে বসেই থাকছি, এই করছি, পরে না এই বসে থাকা কোনোদিন বৃথা আমার হয় নাই আসলে। বসে থেকে বরং আরো বেশি বেশি দেখতে পারছি, বেশি বেশি শিখতে পারছি। তবে এই জায়গায় একটু অ্যাড করবো, আমার মনে হয় যে থিয়েটারের এই প্রসেসটা একটু পরিবর্তিত হওয়া উচিত। শুধুমাত্র বসিয়ে না রেখে একটু কাজ করিয়ে বোধহয় হাতে কলমে শিক্ষা দেওয়াটা জরুরি আছে।
এই জায়গাটায় ভাইজান আমি আপনার সাথে একটু সমর্থনও করি, একটু অসমর্থনও করি। যেহেতু একটা মিথস্ক্রিয়া, একটা আড্ডার মতো করেই হচ্ছে। তো আমি আহ, যেই দলটায় দীর্ঘ সময় কাজ করেছিলাম সেই দলটা ছিল পালাকার। তো পালাকারের আগে আমি 4টা দল করেছিলাম 2002 এর আগে। তো সেই 4টা দলে আমাকে অলমোস্ট চাই টানতে হয়েছে। আমি 2টা বছর শুধু 4 দল বদলে, আমার শিক্ষা হচ্ছে শুধু চা টানা, এই নাস্তা টানা, পান আনা, এইটাই। আর সবার আগে গিয়ে গেট খুলে বেঞ্চ টেঞ্চ সরানো, কিন্তু আমার শেখা কিছু হয়নি। মানে বসে থেকে হয়তো আপনি বলতে পারেন অ্যাটিটিউড শিখছিলাম কিনা বা ডায়লগ ডেলিভারির ওদের আমি বায়াসড হচ্ছিলাম, আমার তো শেখা হচ্ছিল না। যখন আমি 2002 এর শেষের দিকে পালাকারে জয়েন করলাম, আমি কিন্তু প্রথম দিন থেকে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। তো তখন বুঝলাম আচ্ছা এক এক দলে এক এক রকম প্র্যাকটিস আছে। কি ওই যে কি সনাতনীয় যে ভঙ্গি বলেন এই টাইপের প্র্যাকটিস করা কিছু দলও আছে ভাইজান, আবার একটু আধুনিক মনা দলও আছে, যারা ধরেন নাট্যকলা থেকে পাস করে আসা স্টুডেন্টরা যখন কোনো দল খোলে। যেমন আমাদের আমিনুর রহমান মুকুল ভাই চিরাগ নাট্যকলার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। তো উনি যখন এসে দল খুললেন, ওনার চিন্তা ছিল যে এই ছেলে বসে থাকলে ওর মেধার ক্ষয় হবে, ওকে প্রথম দিন দিকে দাঁড় করে দিতে হবে। তো মানে একটা নাটকের একটা 4টা সেট রেডি থাকলে প্রবলেম কি হতেই একদমই পারে তাই, যে, হ্যাঁ তাই না? একদমই তাই। মানে এই একদম জন্য আমার কাছে মনে হয় যে আধুনিক মনা যারা আসতেছে তাদের ভাবনাগুলো একটু আধুনিক, সনাতনী ভাবনার থেকে একটু মনে হয় বেরোয় আসে। সেটাই। ধরেন না, বসে বসে থাকা খুব ভালো জিনিস। বসে থাকতে গেলে অধ্যাবসায় তৈরি হয়, বসে থাকলে ধৈর্য তৈরি হয়, বসে থাকলে সেটার দেখার মানে আমি বলতে চাচ্ছি পয়েন্ট অফ ভিউটা আলাদা হয়। সেটা হুম, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই প্র্যাকটিস দিয়ে আপনি এখন আর থিয়েটারকে ধরে রাখতে কখনোই পারবেন না। না, থিয়েটারের এই প্র্যাকটিস এখন একদমই নয়, আধুনিক একদম। হয়ে গেছে। একটু ফিউচারিস্টিক ভাবনাতে থিয়েটার আসতে হবে, একটু প্রফেশনাল জায়গা থেকে থিয়েটার আনতে হবে, আদারওয়াইজ থিয়েটার প্র্যাকটিসটা কেউ করতে চাইবে না। পকেটের পয়সা খরচ করে সবাই থিয়েটার করে আসলে। তো সেই একদম। থিয়েটারটা করতে গিয়ে, হ্যাঁ, তো সেই মানে আমি পকেটের পয়সা খরচ করে আমার প্যাশনের জন্য থিয়েটার শিখতে যাচ্ছি, থিয়েটারে মঞ্চে অভিনয় করতে যাচ্ছি বা মঞ্চে কাজ করতে যাচ্ছি, ডিরেকশন দিতে যাচ্ছি বা মেকআপের কাজ করতে যাচ্ছি। সবারই একটা স্বপ্ন থাকে। তো সেটা না ধীরে ধীরে কমে যায়, ধীরে ধীরে দমে যায়, এবং দমে যেতে যেতে সেটা ওই লোকটার জন্য, ওই ছেলেটার জন্য, ওই মেয়েটার জন্য খারাপই হয়, ভালো হয় হুম, না। কিন্তু যে আমি একদম। আমি তো দিন শুধুমাত্র বসে আছি। আবার যখন আমি দেখছি যে পরিবারতান্ত্রিক ভাবে সবাই কাজ করে যাচ্ছে, একেবারে রাজতন্ত্রের মতো করে, আহ, এবং তাহলে আমি কি আসলে যোগ্য কি যোগ্য নই, সেইটাও আমি আসলে বুঝতে পারছি না, কারণ আমি হ্যাঁ, জানি না। তো হ্যাঁ, এগুলো না অনেকটা প্রবলেম তৈরি করে আসলে। তো আমার আসলে মনে হয় আসলে আসলে একদমই মানে প্রফেশনাল জায়গাতে আসা উচিত থিয়েটারটা। হ্যাঁ, একটু আধুনিক ভাবেই ভাবা উচিত। মানে সনাতনী ভাবনাগুলো থেকে বেরোনো না হয়ে আসলে আমাদের দলগুলোরই ক্ষতি হবে। যেহেতু এখন মানে ছেলে মেয়েরা বলতে গেলে একদম বীতশ্রদ্ধ, সরেই আছে, থিয়েটার থেকে সরেই যাচ্ছে দিনে দিনে। তো ভাইজান আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনার কি নির্দেশনার কাজ করা হয়েছে কিনা থিয়েটারে? হ্যাঁ, না আমি থিয়েটারের লং টাইম ডিরেকশন দিছি। এখনো আহ, মাঝে মধ্যে এরকম হঠাৎ হঠাৎ করে এরকম সুযোগ আসলে আমি আমার লোভ সংবরণ করতে পারি না। আম, বিভিন্ন গ্রুপে আমি ডিরেকশন দেই। আম, একটা ডিরেকশনের কাজের প্ল্যানিং অলরেডি চলতেছে, এখন অনেকদিন স্টেজে কাজ করা হয় না, তো চলছে। আম, আমি হচ্ছে 2000 প্রায় 10-11 থেকেই ধরেন কন্টিনিউয়াসলি স্টেজে ডিরেকশন দিয়েছি আসলে। এর আগেও দিছি, এলাকাতে লোকালি একরকম ছিল ব্যাপারটা, কিন্তু ঢাকাতে আসার পরে সেটা আর একরকম হয়ে গেছে। আম, ধরেন মহাকাল সম্প্রদায় নামে একটা দল আছে, মহাকাল। তো মহাকালে হচ্ছে আমি প্রমিথিউস নামে একটি নাটক শিখিয়েছি। ঢাকা আর্ট থিয়েটার নামে একটি নাটকের দল আছে, সেখানে মৃত্যু ক্ষুধা নামের একটি নাটকের শিখিয়েছি। কুমিল্লাতে যাত্রিক নাট্যগোষ্ঠী আছে, সেখানে আমি বরফ গলা নদী নামে একটি নাটকের শিখিয়েছি। আম, তো এরকম এইগুলোকে আমি উল্লেখযোগ্য বলতে পারি আসলে। এছাড়া আমার ক্যাম্পাস টাইম লাইনে আমি প্রচুর নাটকের ডিরেকশন দিয়েছি। যেমন সেলিম উদ্দিনের পুত্র, হাত হদাই, তারপরে আলবের কাম দ্য আউটসাইডার, এরকম অনেকগুলো নাটকের ডিরেকশন আমি দিয়েছি।
ভাইজান আপনার কি মানে থিয়েটারে কাজ করা জায়গাটা নিয়ে আরো কিছু প্রশ্ন রাখতে চাই। সেখানে হচ্ছে যে আপনার কি লেখালেখি করা হয়েছে কিনা, মানে মঞ্চ নাটক লেখা বা মঞ্চের জন্য পথনাটক এই টাইপের কোনো লেখার কাজ করা হয়েছে কিনা? সেটা একেবারেই মানে খুব প্রয়োজনে করেছি আমি। ধরেন সেটা এলাকায় থাকতে কিছু টাইম নাটকটা করতে হবে, তো একটা নাটক লিখে সেটা করা, সেটা একটা রকম। আর এখানে ঢাকাতে আসার পরে ওভাবে লিখে কখনো করতে হয়নি। আমি রূপান্তর করছি, অবশ্য রূপান্তর গুলো করছি। নাট্যরূপ বলতে পারেন, নাট্যরূপটা দিছি আমি। ম্যাক্সিমামই হচ্ছে উপন্যাস বা গল্প নিয়ে আসলে কাজ করছি, তো সেগুলোকে নাট্যরূপ দেওয়ার কাজটা আমি করছি এই টাইম। তো লিখে নাটক হয়তো করিনি, তবে এই কাটা ছেঁড়া একটু নাট্যরূপ দেওয়া, এটা একটু করছি। ভাইজান আপনার কাছে আমি জানতে চাইবো যে এখন বর্তমানে বিভিন্ন রকম যেই প্র্যাকটিস দেখছি আমরা, তো তরুণ তরুণীদের ভিতরে যে শর্টকাট একটা পেয়ে যাওয়ার প্রবণতা, যে আমি সরাসরি বিভিন্ন মাধ্যম থেকে ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে বা মিডিয়াতে ঢুকতে হবে, থিয়েটারে কি এটার কোনো প্রভাব পড়ছে কিনা, বা থিয়েটারে কি একটু মনে হচ্ছে না যে তরুণ তরুণীদের মানে উচ্ছ্বাসটা একটু কমতির দিকে যাওয়ার, এইটা কি আপনার নজরে পড়েছে কিনা, বা এটা নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? আমার নজরে পড়ছে। ভাবনাটা হচ্ছে আমার খুবই সহজ, সেটা হচ্ছে আমাদের দেশে থিয়েটার প্র্যাকটিস গুলো এতটাই নিছক হচ্ছে, এবং আমাদের শুধুমাত্র সেন্ট্রাল না, মফস্বল গুলোতেও থিয়েটার প্র্যাকটিস গুলো একেবারেই নেই বললে চলে। এবং এগুলো অনেক ধরনের পলিটিক্যাল সারাউন্ডিংসে আটকায় গেছে। বেশিরভাগই শুধুমাত্র আসলে তৈলমর্দনে ব্যস্ত। তো আর আমাদের এখানে যেটা হয়, এখানে এত কষ্ট করে, এত সময় নষ্ট করে থিয়েটারে যাওয়ার পরে সেখান থেকে কোনো ফিডব্যাক আসতেছে। তার মানে কি, ধরেন যে আমি থিয়েটার করতেছি বছরের পর বছর, কিন্তু এখান থেকে আমার কোনো ফিডব্যাক নাই, আমার কোনো আমি কোনো কিছু পাচ্ছি না। আসলে কেন পাচ্ছি না? আমাদের এমনকি একটা প্রোডাকশনের মান পর্যন্ত ভালো হচ্ছে না। আমি রিসেন্ট টাইমলাইনে যতগুলো স্টেজ প্রোডাকশন দেখছি, মান ভালো না। কেন? কি কেন আসলে হচ্ছে? ছেলেমেয়েরা সবাই নিশ্চয়ই কোনো না কোনো ভাবনা চিন্তা থেকে এখানে আসছে। কেন একটা থিয়েটার, এমন কোনো থিয়েটার হচ্ছে না যে এই থিয়েটারের ছেলে মেয়ে অবশ্যই বেটার কিছু তারা? সেইটা হয়তোবা কিছু আছে, ধরেন প্রাচ্যনাটকে হয়তোবা বলা হয় যে হ্যাঁ, প্রাচ্যনাটের ছেলে, প্রাচ্যনাটের মেয়ে খুব ভালো, বা বলছে যে আরণ্য, বা বলছে, আমরা বলছি যে ইয়ে পালাকার, বলছি যে হ্যাঁ ভালো। কিন্তু ম্যাক্সিমাম হাজার হাজার থিয়েটার দল আমাদের দেশে, ঢাকা শহরেও হাজার হাজার থিয়েটার দল, এবং দেখা গেল এক মাস যে লোকটা, ধরেন আমি এক মাস একটি থিয়েটার দলে যুক্ত হয়েছি, এক মাসে আমাকে কোনো ক্যারেক্টার দেয়নি, আমার ভালো লাগেনি, আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা থিয়েটার দল শুরু করে দিয়েছি। আমি তো এই এক মাসের শিক্ষার জায়গাটাই তৈরি হয়নি আমার, আমি গিয়ে আবার আরেকটি থিয়েটার দল শুরু করেছি, সেখানে আমি অনেকগুলো ছেলে মেয়েকে নিয়ে একটা থিয়েটার দল বানিয়েছি। সেখানে থেকে আসলে কি তৈরি হচ্ছে? কোনো ধরনের প্রফেশনালিজম থিয়েটার গুলোতে নেই। থিয়েটার প্র্যাকটিস গুলো ভয়ানক রকমের রং ওয়েতে হাঁটছে। থিয়েটারটাও হওয়া উচিত ছিল আমাদের ইন্ডাস্ট্রি, যেটা বাইরে আছে। থিয়েটারের একটা কোম্পানি হওয়া উচিত ছিল, থিয়েটার প্রোডাকশন কোম্পানি, যেখানে আসলে ওই স্টাররাও থিয়েটারে অ্যাক্টিং করবে। আসলে থিয়েটারটা একটা বড় বিজনেসের ওয়েও হতে পারতো আমাদের দেশে, কিন্তু আমরা তো বিভিন্ন ধরনের ভাবনা চিন্তায় এমনিই মগ্ন। ধরুন গান বাজনা করাতে এমনি এক ধরনের মানে হুমকির সম্মুখীন। ধরেন এই বিষয়গুলো তো কোনো না কোনো ভাবে মাথায় ভাবায় অনেক কিছু। থিয়েটারটা আসলে না আমাদের দেশে এখন ভালো জায়গায় নেই, ভালো অবস্থায় নেই, এবং এটাকে চাঙ্গা করতে হলে যা যা করা দরকার সেটা গোড়ার থেকে করতে হবে। গোড়ায় কিছু গলদ আছে। আপনার এই উত্তরের সাথে আরেকটু সহায়ক উত্তর চাই। আমার প্রশ্নটা কাছাকাছিই ছিল, সেটা হচ্ছে যে এই যে দেশীয় সংস্কৃতি যে বিকাশ, এটি একটু ডিটেইলে বলি। ধরেন ভাই, আমরা ছোটবেলায় দেখেছি যে পাঠাগার কালচার ছিল, প্রত্যেকটা মহল্লায়
দেখতাম যে 4টা 5টা করে লাইব্রেরি থাকতো, আমরা ভাড়া নিয়ে বা বন্ধুদের মধ্যে এক্সচেঞ্জ করে বই পড়ার একটা প্রবণতা ছিল। মহল্লায় মহল্লায় আপনার, আমি জানি না আপনাদের ওই সাইডটায় কেমন ছিল, আমি অন্তত পেয়েছি, আমি ঢাকায় বড় হওয়া ছেলে, রামপুরে আমি দেখেছি যে সাংস্কৃতিক বিকাশে বিভিন্ন রকম সংগঠন ছিল, যে কিশোর সংগঠনও ছিল, যারা আবার দেখা গেল শিশু একাডেমিতে গিয়ে শো করতো বা মহল্লায় হয়তো কমিউনিটি সেন্টারে শো করছে। বা এই যে একটা সংস্কৃতি বিকাশে যে একটা কালচারাল অ্যাক্টিভিটি ছিল, সেটা কিন্তু এখন একদম দেখাই যায় না। যে কারণে দেখবেন আপনি হয়তো সর্বোচ্চ আপনি একটা চর্চা দেখতে পাবেন ঢাকা কেন্দ্রিক, অথবা আশেপাশে হয়তো আছে, সেটা হচ্ছে ভ্রাম্যমান কিছু লাইব্রেরি ঘুরে বেড়াচ্ছে, সেটাও এত সক্রিয় নয়। তো এই যে মানে কিশোর কিশোরীরা ছুটে যাচ্ছে সাংস্কৃতিক কালচারে, তারা হয়তো এমন এমন জিনিসে ইনভলভ হয়ে যাচ্ছে যে জিনিসটা আসলে তার জন্য ক্ষতিকর, বা এটা হয়তো সুদূর প্রসারী কোনো ইয়ে রাখে না, ছাপ রাখবে না তার লাইফে, কিন্তু সে এই ধরনের একটা বিকৃতি নিয়ে বড় হচ্ছে। হয় কেউ রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে, নইলে কেউ এমন সব জিনিসে জড়িয়ে যাচ্ছে যেটা হয়তো ড্রাগস, নেশা বা অদ্ভুত সব ব্যাপার। আমি বলবো যে এই ব্যাপারগুলো হয়তো আমার চোখে ভুল লাগছে, আপনার কাছে কি মনে হয়? আর এই জন্য সরকারের পৃষ্ঠপোষকতার কোনো দরকার আছে কিনা, আপনার কি মনে হয়? সরকারের পৃষ্ঠপোষকতার দরকার আছে, তার আগে তো পরিবারের পৃষ্ঠপোষকতার দরকার আছে, সমাজের পৃষ্ঠপোষকতার দরকার আছে। এখন যেটা পরিবারের পৃষ্ঠপোষকতার মধ্যে নেই, যেটা সমাজের পৃষ্ঠপোষকতার মধ্যে নেই, যেটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মধ্যে নেই। যেমন আমরা যখন আমাদের কলেজ টাইমে আমি দেখেছি যে আমাদের ওই সময়ের কিছু রাজনৈতিক নেতা ছিলেন, তারা নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতো। অনেক ক্লাব ছিল, অনেক পাঠাগার ছিল, সেখানে অনেক ধরনের প্রতিযোগিতা হতো। সেগুলো তো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। এখন ধরেন এই সমস্ত প্র্যাকটিসটা না আসলে শুধুমাত্র আমরা বলবো যে সরকারের পৃষ্ঠপোষকতা হবে না, এটা আসলে পারিবারিক পৃষ্ঠপোষকতা থেকে শুরু করতে হবে। কটা পরিবার আছে যে বলে যে বাবা তুমি থিয়েটারটা করো, শেখো, আর কোন থিয়েটারটাতে দেবে, আসলে সেটাও একটা প্রশ্ন। কোন থিয়েটারটাকে দেবে? সেই থিয়েটারটাতে কি আসলেই তার কোনো মানবিক বিকাশ ঘটবে? সেই থিয়েটারটাতে কি আসলেই তার কোনো নৈতিক উন্নয়ন ঘটবে, মানবিক উন্নয়ন ঘটবে? আমরা আসলে ইদানিং প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক, আমরা ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নকেই উন্নয়ন ভেবে নিচ্ছি। আমরা মানবিক উন্নয়নের দিকে, মানসিক উন্নয়নের দিকে একেবারেই মনোযোগী নই। আমরা খুবই আর্থিক জায়গা থেকে ভাবি। কিন্তু এই সাংস্কৃতিক মানে শিক্ষা এবং সংস্কৃতি, এটা এই দুটো হচ্ছে একটি জাতির পরিচয় বহন করে, একটি জাতির মেরুদণ্ড হিসেবে শক্ত হয়ে দাঁড়ায় আর কি। ভিত, এই দুটো যে শিক্ষা এবং সংস্কৃতি, এই দুটো জায়গাতেই আমরা বারবার প্রতিদিন ফেল করছি, প্রতিদিন, প্রতিনিয়ত। এই দুটোর প্রয়োজন নেই। আপনি দেখেন, আপনি পড়াশোনা করেছেন, অনেক ভালো করেছেন, কিন্তু আপনাকে বিশেষ দিতে হবে, আবার আপনাকে আবার একটু বিশেষ দিতে হবে, সেটার জন্য আপনাকে আবার আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, আপনি আলাদা করে পড়াশোনা করলেন, তারপর আবার আপনাকে সেটার জন্য ভাইভা দিতে হবে। আবার ঠিক আছে, আপনি ওটার জন্য ভাইভা দিলেন, ভাইভা পাস করলেন, তারপর আবার ওটার জন্য পয়সা দিতে হবে। পয়সা দিয়ে তারপর আপনাকে চাকরি পেতে হবে। তাহলে আপনি যেকোনো একটা করবেন, হয় পড়বেন নাহলে পয়সা দিবেন, যেকোনো একটা করবেন। তো ইজি ওয়েটা পয়সা। তো সবাই আসলে সহজটাই বেছে নিচ্ছে। ওই যে আপনি যে বললেন না, শর্টকাট হয়ে যাচ্ছে, সবাই তো সহজটাই বেছে নেবে। কোন রাস্তাটা সহজ এবং কোন রাস্তাতে সহজে আমি যেতে পারবো সেটাই তো বেছে নেবে। কঠিন রাস্তা, লম্বা সময় বেছে নেবে না তো। সবাই তো লিফট দিয়ে উঠতে চাইবে, সিঁড়ি বেয়ে প্রতিটা সিঁড়ি গুনে গুনে কষ্ট করে চিনে খুব কম মানুষ উঠতে চাইবে। তো যে উঠতে চাইবে হয়তো তার জন্য অনেক অন্যরকম কিছু আছে, আর যে লিফট দিয়ে উঠবে সে লিফট দিয়েই নামবে। দারুণ, এটা ভালো ছিল ভাইজান। একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে শিল্প মাধ্যম, এইটা কতটুকু গুরুমুখী বিদ্যা, আর এইখানে পুরোটাই যদি গুরুমুখী বিদ্যা না হয়, তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা আপনি কেমন অনুভব করেন? গুরুমুখী বিদ্যা অবশ্যই, তবে এটা অনেকটা ওই রকম যে সঠিক পীর ধরাটা খুব জরুরি। হ্যাঁ, মানে পীর অনেক আছে, তো সঠিক পীরের মুরিদ হওয়াটা খুব জরুরি এক্ষেত্রে, গুরুমুখী বিদ্যার ক্ষেত্রে। না হলে হয় কি, যে পীরের মুরিদ হই আমরা, সেই পীরের অনেক কিছু প্রভাব বিস্তার করতে থাকে এবং পরবর্তীতে তাহলে আপনি ভণ্ড পীরের মুরিদ হলে আপনি একজন ভণ্ড পীরই হয়ে যাবেন শেষমেশ। সেটার এক ধরনের চান্সেস থেকে যায়।
প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার একটা জায়গাতে আমি তো প্রয়োজন মনে করি। কেন? কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষাতে অনেক ধরনের টেকনিক্যাল বিষয় আছে যেগুলো ধর কেমন ধরুন আমি যখন ড্রামাটিক্স ডিপার্টমেন্টে পড়ছি তখন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রিহার্সাল করতে পারছি। বা যাদেরকে আমি ডিরেকশন দিছি তারাও কিন্তু সেম টাইম লাইনে রিহার্সালটা করতে পারছে। সেটা কিন্তু আপনি বাস্তবিক জায়গা থেকে অন্য কারোর সাথে করতে পারবেন না। অন্য জায়গায় করতে পারবেন না। কারণ তাদের নিজস্ব জীবনযাপনের ক্রাইটেরিয়া আছে বা সামান্য অফিসের পরে ২ ঘন্টা বা ৩ ঘন্টা তারা বের করে কোনো না কোনোভাবে রিহার্সালের জন্য। এটা বাইরে কিন্তু করা সম্ভব হয় না। যেটা সম্ভব হয় একটা একাডেমিক জায়গাতে। তাহলে কি একাডেমিক জায়গাতে প্র্যাকটিসটা খুব ভালো হয়। প্র্যাকটিসের জন্য মানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা প্রয়োজন হচ্ছে অ্যাজ এ ল্যাবরেটরি। ওটা একটা ল্যাব। ল্যাবে আপনি শিখবেন, তৈরি করবেন, নতুন কিছু বানাবেন। ওখান থেকে আপনি জিনিসটা এটার সাথে এটা মিশালে এটা হয়, সেটার সত্যতা যাচাই করবেন আসলে। আর সর্বোপরি সবচেয়ে বড় শিক্ষাটা জীবনের, জীবনবোধ থেকে। যে ব্যক্তি জীবনটাকে একটা স্কুল হিসেবে গ্রহণ করতে পেরেছে, তার জীবনবোধ, তার দর্শন, সেটাকে নিয়ে সে অবশ্যই ওইটাকে বড় ইনস্টিটিউট হিসেবে নেওয়া উচিত আসলে জীবনটাকে। এবং সেইটার শুরুটা বোধহয় একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে সেটার একটা ভালো দিক থাকে, ভালো একটা সাইড ওয়েজ থাকে, সাইড উইংস থাকে, এটি বলতে পারি। ইমরান ভাই, আপনি আমার ভীষণ প্রিয় অভিনেতায় পরিণত হয়েছেন এবং আমার মনে হয় দর্শকও আপনাকে ভালোবাসতে শুরু করেছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমার নিজেরও জানবার আছে, সেটা হচ্ছে যে একজন অভিনেতার প্রস্তুতি কেমন হওয়া উচিত, বা অভিনয়ের যে প্রাক প্রস্তুতি আপনি কি কি বিষয় মাথায় রাখেন? আমি বিশ্বাস করি হচ্ছে ৩টা শব্দ: ফিল, বিলিভ, ডু। তো প্রথমে আমাকে ফিল করতে হবে। ফিলটা সেটা পসিবল হবে না যদি না আমি এটাকে বিলিভ করি। এবং ফিল আর বিলিভটা যদি আমার একটা জায়গাতে চলে আসে, দেন আই হ্যাভ টু ডু ইট। একটা চরিত্রকে যখন করতে হয়, আমি জানি না, আমি আসলে খুঁজি। আমি একটা চরিত্র যখন করতে থাকি, ওই চরিত্রটা করতে করতেই আসলে আমি চরিত্রটাকে আবিষ্কার করতে পারি। আমার মেমোরি লেনে হাঁটি, এই ধরনের মানুষ আমি দেখছি কিনা কোথাও, এই ধরনের চরিত্র আমার কাছে কোথাও আছে কিনা, আমার অভিজ্ঞতার মধ্যে কোথাও আছে কিনা। তার মানে হচ্ছে আমার দেখাটা খুব ভালো থাকতে হবে আসলে। এই অবজারভেশনটা খুব জরুরি অভিনেতার জন্য, শুধু অভিনেতার জন্য, প্রতিটি শিল্পীর জন্যই অবজারভেশন খুব জরুরি। সো আমি একটা চরিত্র করব, এই চরিত্রটার আমার সঙ্গে কি পার্থক্য রয়েছে, কি মিল রয়েছে। তার মানে হচ্ছে আগে আমাকে নিজেকে জানতে হবে, আমাকে নিজেকে বিভিন্ন দিক দিয়ে জানতে হবে। ধরেন সাউথ ইস্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দাঁড়াই, তাহলে আমাকে কেমন লাগছে এখন দেখতে। আমি যদি নর্থ ইস্ট পয়েন্ট অফ ভিউতে দাঁড়াই, আমাকে দেখি, তাহলে এই মুহূর্তে আমাকে কেমন লাগছে। আমি যদি আসলে ঠিক নর্থে দাঁড়াই, তাহলে আমাকে কেমন লাগছে এই মুহূর্তে। এবং শুধু দেখতে নয়, আমি কি বলছি, কি করছি, সেটা চেয়ে জরুরি হচ্ছে সেটা আমি কেন বলছি, কেন করছি। তার মানে বিষয়টা সাইকোলজিক্যাল। তো এই সাইকোলজিক্যাল ওয়ে ধরে যদি আমি যেতে পারি, তাহলে একটি চরিত্রকে আমি আমার থেকে আলাদা করতে পারি। হ্যাঁ, এই চরিত্রটার আমার সঙ্গে এই মিল রয়েছে, এই চরিত্রটার আমার সঙ্গে এই অমিল রয়েছে। তাহলে অমিল যেগুলো রয়েছে, যেগুলো আমার মধ্যে নেই, সেগুলো কোথায় কোথায় আছে, সেগুলোকে খুঁজে খুঁজে বের করে সেটাকে গেঁথে ফেলা এবং একটা চরিত্রকে দাঁড় করানো। আমি আসলে করতে করতে আবিষ্কার করি। প্রতিদিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার পর্যন্ত আমি যেভাবে খাই, এই চরিত্রটাকে সেইভাবে খায়। আমি যেভাবে হাঁটি, এই চরিত্রটাকে সেভাবে হাঁটে। আমি যেভাবে কথা বলি, এই চরিত্রটাকে সেইভাবে কথা বলে। এই প্রতিটা বিষয়ের মধ্যে যখন পার্থক্য আমি দাঁড় করাইতে পারি,
এবং সেটাকে একটা এক্সাক্ট জায়গাতে নিয়ে আসতে পারি, তখন আমার কাছে মনে হয় যে চরিত্রটা আহ, করার উপযোগী হয়েছে আসলে। আমি করতে পারি, হয়তো চেষ্টা করে দেখা যেতে পারে, বাকিটা করতে করতে আবিষ্কার হবে, এই মনে হয়। ইমরান ভাই, এবার তাহলে একটু আপনার ভিজুয়াল মিডিয়ার দিকে একটু খোঁজ খবর নিই। ভিজুয়াল মিডিয়ার শুরুটা কিভাবে হয়েছিল? 2007 থেকে আমি শুরু করছি। পাওনাদার নামে একটা টেলিভিশন ফিকশন, এটা আমাদের আহ, আমাদের ক্যাম্পাসের আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র, উনি হচ্ছে প্রোডাকশনটার রাইটার ডিরেক্টর ছিলেন, আমাদের একজন টিচার ছিলেন এখানে এখানে পারফর্মার। তো সামহাও আমি একটু প্রোডাকশনে যুক্ত হই আর কি। প্রোডাকশনে থাকে না, প্রোডাকশন বয় প্রয়োজন হয় না অনেক, তো ধরেন আমি একজন প্রোডাকশন বয় ছিলাম। তো প্রোডাকশন বয় হিসেবে ধরেন অনেক সময় অনেক প্রোডাকশন বয়কে দাঁড় করিয়ে দেওয়া হয় স্ক্রিনে, হ্যাঁ, যে এই দাঁড়া এরকম। আমারও ওরকমই একটা শুরু 2007-এ, পাওনাদার নামে একটা ফিকশন, ওইটা দিয়ে শুরু করছি, তখন আমি স্টুডেন্ট। এবং তারপর এরকম অনেক সিনিয়র ভাইদের অনেক অনেক প্রোডাকশন, এবং সেই প্রোডাকশনের মধ্যে আমি কাজ করতেছি, কখনো আর্টে কাজ করতেছি, কখনো আমি প্রোডাকশনে কাজ করতেছি, কখনো আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি। তো এইভাবে কাজ করতেছি এবং আমি স্ক্রিনে একটু একটু করে চেহারাটা দেখাচ্ছি আর কি। তো এটা দিয়ে শুরু করছি। 2009 সালে এনটিভিতে হচ্ছে সুপার হিরো নামে একটা কম্পিটিশন শুরু হয়। তো ওইটাতে আমি পার্টিসিপেট করি এবং ওইখানে আমি হচ্ছে টপ 5-এ আসি, মানে ফাইনালে আসি। ফাইনালে আসার পরে হচ্ছে আমি রেগুলারলি হচ্ছে তখন টেলিভিশনে কাজ করতে শুরু করি। এবং ধরেন আমার কপাল ভালো ছিল, আবার খারাপও ছিল, যে 2010-এর দিকেই ধরেন আমার কাছে একটা সিনেমার কাজ আসে। সেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সিনেমা ছিল। সিনেমাটার নাম ছিল সীমান্তের চড়ুই ভাতি। এটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকার একটা কোলাবোরেশন সিনেমা। তো সেটাতে আমি লিড কাস্ট পেয়ে যাই। সেটা আমরা প্রায় 4 বছর ধরে করি। ছবিটা রিলিজ হয় নাই, ছবিটা শেষ হয়ে গেছে কিন্তু ছবিটা রিলিজ হয় নাই। তো এইরকম অনেক বিশাল একটা লিস্ট আছে আমার যে ফ্রম 2007 টু 2021 আমার এই 14 ইয়ার্স, এই 14 ইয়ার্স এর ক্যারিয়ারের আমার একটা বড় লিস্ট আছে যেগুলো আমি করছি, রিলিজ হয় নাই, এবং করছি, শেষ হয় নাই। না, এই তাহলে আপনার যে উত্তরটা পেলাম ইমরান ভাই, এই উত্তরটা ধরেই আর একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় আসলো, যেটা আমার লিস্টেড না। প্রশ্নটা এরকম যে এই যে মানে আমরা এই যে একটা জার্নি দেখলাম, আমরা অনেক সময় অনেককে আহ, বলতে দেখি যে তার পেছনে একটা করুণ জার্নি আছে বা একটা কষ্টের জার্নি আছে। এইটাকে কি আপনি সহায়ক মনে করেন কিনা, বা এই জার্নিটা থাকার দরকার আছে কিনা? মানে আমরা বলি না যে পুরে খাঁটি হয়, তো এইটাও তো এক ধরনের পোড় খাওয়া। তো এই যে একজন অভিনেতার তৈরি হওয়ার পেছনে কিন্তু অনেক রকম জার্নি থাকে, এবং এটা কিন্তু অন্যরা যারা তরুণরা এখন আসতে চায় বা ভাবছে, ওদের জন্য কিন্তু কাইন্ড অফ ইন্সপায়ারেশন। অনেকে আমরা দেখি হতাশ হয়ে যায়, 1 বছর 2 বছর স্ট্রাগল করার পরে যখন হয় না, মনে করে যে আমার বুঝি আর হবেই না। তো এই এই যখন সাকসেসফুল একজনকে দেখা যায় যে 14 বছর পরে গিয়ে বা 13 বছর পরে গিয়ে একজন মোস্তাফিজুর নূর ইমরানকে নিয়ে হইচই হচ্ছে, তার মানে থেমে যাওয়া আসলে উচিত না। একজন শিল্পী বিভিন্ন ভাবেই কিন্তু তার ট্রাই করতে হয়, ট্রাই এন্ড ট্রাই। তো এইটাকে আপনি কিভাবে দেখেন, এই জার্নিটাকে, বা এই কি বলবো, এই মানে থেমে না যে চলার জার্নিটাকে? এই এই জার্নিটা আসলে খুবই ভালো, কিন্তু সেটা এখন অনেক হয়তো ভালো লাগছে শুনতে, এখন হয়তো বা ভালো লাগছে বলতে, কিন্তু এই জার্নিটা যাপন করাটা কঠিন, যাপন করাটা খুবই কষ্টকর। তা তবু আমি এটাকে সবসময় মেনে নিয়েছি, গদবাঁধা কাজ করতে চাইনি। কম্পিটিশন থেকে বের হওয়ার পরে ধরেন এফডিসি রিলেটেড অনেক কাজ এসেছিল আমার কাছে, তারপরে অনেক ধরনের টেলিভিশন প্রোডাকশনের কাজ এসেছিল, আমি করতে চাইনি। আমি চাইনি যে একই রকম কাজ করতে, হয়তো অনেক পয়সা হতো তাতে, কিন্তু শুধুমাত্র পয়সা দিয়ে কাজটা করতে চাইনি, কাজটাকে জাজ করতে চাইনি বা নিজেকে জাজ করতে চাইনি।
আমার আমার মনে হয়েছে যে একটা করব, ভালো কিছু করব, এবং প্রত্যেকটি চরিত্র একটি চরিত্রের থেকে আলাদা করে তৈরি করাটাই আমার জায়গা হতে হবে। আসলে এরকম জায়গাতেই কাজ করা, হালটা ছাড়িনি। এই লম্বা সময়ের জার্নিটা আমাকে অনেক হেল্প করছে, প্রচুর এফেক্টিভ হয়েছে, অনেক কিছু শিখতে পারছি, এখনো শিখতেছি, প্রতিদিন শিখি আমি। আমার কাছে এখনো ওই জার্নিটা একই রকম আছে। এই জন্য হয়তো আমার এক্সাইটমেন্টও কম, এখন হয়তো অনেক হইচই হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার এক্সাইটমেন্টটা কিন্তু আসলে কম, কারণ স্টিল লার্নিং। এটা আমাকে শেষ দিন পর্যন্ত শিখে যেতে হবে। শেষ দিন পর্যন্ত যদি ভালো কাজ করে যেতে পারি, কর্ম আর কর্মফল এই দুটোই সত্য। ভাই নতুন যে একটা মাধ্যম এসেছে, যে মাধ্যমটায় আপনি খুবই সাকসেসফুল এবং আপনাকে নিয়ে নির্মাতারা নতুন করে ভাবছে, সেই মাধ্যমটা হচ্ছে ওটিটি। এই ওটিটি প্ল্যাটফর্মটা আপনার জন্য বেশ আশীর্বাদী আমি বলবো। তো এই ওটিটির বিস্তার নিয়ে বা ওটিটির ভবিষ্যৎ নিয়ে আপনার কি বলার আছে, বা কিভাবে দেখছেন ওটিটিকে আপনি? ওটিটি ফিউচার, ওটিটি একেবারেই ফিউচার, একদমই ফিউচার। ওটিটি একটা জিনিস সবচেয়ে ভালো করেছে, সেটা হচ্ছে যে যেটা খুব জরুরি ছিল আমাদের দেশে, সেটা হচ্ছে আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা গ্রো করেনি। ইন্ডাস্ট্রিটা গ্রো করেনি কেন, সেটা একটু বলে নিই। ধরেন আমি যখন আমি ফিল্ম সিটিতে যখন গেছি, ফিল্ম সিটির পাশ দিয়ে দেখছি যে ওখানে একটা সিনেমার জন্য যেসব জিনিসপত্র জরুরি, আর্ট হাউস, প্রপ হাউস, মানে প্রপস হাউস, তারপর হচ্ছে আপনার ক্রেন বা অন্যান্য ইকুইপমেন্ট, একটা ফিল্ম সিটির দিকে আপনি যেতে থাকবেন আর দেখতে থাকবেন যে এই ধরনের ইকুইপমেন্টস এর সমস্ত স্টোরস। আমাদের এফডিসির দিকে যাবেন, দেখবেন হচ্ছে মাছ বাজার, দেখবেন হচ্ছে চালের আড়ত, হ্যাঁ, দেখবেন হচ্ছে ক্রাইম জোন, দেখবেন ড্রাগ সিন্ডিকেট, হ্যাঁ। তো ব্যাপারটা তো বুঝাইতে পারছি আসলে পার্থক্যটা কোথায় আসে। তো এই কারণেই আমাদের এফডিসিতে এফডিসির সিন্ডিকেশন আর হচ্ছে ধরেন ওটিটি সিন্ডিকেশনটা ডিফারেন্ট হয়েছে। ওটিটিটাতে যারা আসলেই ভালো কাজ করছে, ভালো কাজ করার ক্ষমতা রাখে, তাদেরকে ওটিটি গুলো প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছে। ওটিটি যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করছে, সেটা হচ্ছে স্টারডামকে ভেঙে দিচ্ছে। ওটিটি হচ্ছে যেমন স্টারডাম যে হয়, আমার ম্যাক্সিমাম টাইম লাইনে যেটা হয় যে একজন স্টারের উপর ডিপেন্ড করে সবাই কাজ করে যাচ্ছে, এবং স্টার যা করছেন সেটাই সবাই মেনে নিচ্ছে। ও স্টার যাকে খুশি তাকে থাপ্পড় মেরে দিতে পারতেছে, চাইলে সে 10 বার থাপ্পড় মারতে পারতেছে একটা সিনের মধ্যে, কেউ কিছু বলার নেই, কারণ সে স্টার। একজন স্টার যেভাবে সিনটাকে দিচ্ছেন ডেলিভারি, সেভাবেই নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে ডমিনেট করছে, যেটাকে বলে ডমিনেশন। যিনি ডিরেকশন দিচ্ছেন তিনিও আসলে জানেন না আসলে উনি শর্টটা কি নেবেন, আসলে এই ধারণা ওনারও নাই। তো এই সমস্ত জায়গা থেকে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে প্রফেশনালিজম তৈরি করার ক্ষেত্রে ওটিটি খুব ভালো ভূমিকা রাখছে। এবং আমার মনে হয় কিছু কিছু কাজ ছাড়া, আমি একটু সন্দিহানও আছে এই জায়গাতে, যেহেতু আমরা বাঙালি, আমরা ভালো জিনিস নষ্ট করতে খুবই ওস্তাদ। তো সেই জায়গাতে মাঝে মধ্যে আমি একটু সন্দিহান হয়ে যাই, ইউটিউবের মতো ওটিটি না হয়ে যায় আমাদের। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটা একটা ধরনের টেনশন আছে মাঝে মধ্যে। কিছু কয়েকটা কন্টেন্ট আমার দেখার পরে এই ধারণাটা হয়েছিল আসলে আমার কি অলরেডি ইউটিউবের দিকে আগে যাচ্ছে কিনা। আমাদের কিছু দেশি ওটিটি, বিদেশি একটি ওটিটিতে হয়তো কিছু এরকম কন্টেন্ট আসা শুরু করেছে, থামবে কিনা জানি না আমি, হয়তো বা করেছে একটু। দেখেন, সব ধরনের কন্টেন্টেরই জায়গা আছে ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের কন্টেন্টের জায়গা আছে, সব ধরনের কন্টেন্টই লোকে দেখে। বয়স অনুযায়ী সবারই সার্টিফিকেশন আছে, যে যার মতো খুশি কন্টেন্ট দেখতে পারে, যে যার রুচি মতো কন্টেন্ট দেখতে পারে। তো সেই জায়গাটা আছে, সবারই আছে। কিন্তু তাই বলে একেবারেই সাদা দেয়ালের উপরে একটা পোস্টার মানে আটায় দেওয়ার মতো করে ওটিটির নামে মানে ইউটিউবিং বা ভন্ডামিগুলো না করলে বোধহয় বেঁচে যাওয়া যেতে পারে এই যাত্রায়। হ্যাঁ, এটা একটা শঙ্কা আছে। একদম। নেচার তো সবসময় আর কি মানে অর্ডার ডিসঅর্ডারের মধ্যে থাকে, বুঝছেন? তো সেক্ষেত্রে এটা একটা
ঝামেলা আছে। তবে ওটিটি ফিউচার, ওটিটিতেই মানুষ আলটিমেটলি সমস্ত প্রজেকশন করবে আর কি সামনে। তো আমার কাছে ওটিটি মনে হয় যে আমাদের যারা পুরাতন অনেক সিনিয়র অ্যাক্টর, যেমন হঠাৎ করে আমার কিছুদিন আগে মনে হচ্ছিল যে একদিন হয়তো আমরা রাইসুল ইসলাম আসাদ সাহেবকেও দেখবো ওটিটি প্ল্যাটফর্মের কোন একটা কাজে। ভালো। হ্যাঁ, আমরা হয়তো বা দেখবো ধরেন আমার মনে হচ্ছে যে কবির মিত্র সাহেবকেও দেখবো একদিন আমরা, যে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে, এবং ওই টাইম লাইনের বাইরে এসে উনি কোনো কাজ করছেন। বা অনেককে মিস করি আমি মাঝে মধ্যে, ধরেন যে যাদের অনেক ক্যালিবার রয়েছে, তারা ভয়ানক ভালো পারফর্মার, তাদেরকে দিয়ে অনেক ভালো কাজ করানো সম্ভব, হয়তো বা তাদেরকে দিয়ে ভালো কাজ করানো হচ্ছে না, কিন্তু ঠিক ওটিটিতে হয়তো অনেক ডিফারেন্ট কিছু ওনাকে দিয়ে করানো সম্ভব, অনেক ন্যাচারাল কিছু করানো সম্ভব। এখন ন্যাচারালিটির টাইম, রিয়েলিস্টিক পারফরমেন্সের টাইম। মেলোড্রামা এখন আর অডিয়েন্সের জন্য নয়। তো মেলোড্রামা যেখানে যেখানে আছে, সেই জায়গাগুলো থেকে যদি এই রিয়েলিস্টিক ভালো পারফর্মারদেরকে পিক করে ওটিটিতে নিয়ে আসা যায়, আমার মনে হয় যে খুব ভালো ভালো কন্টেন্ট, খুব ভালো ভালো পারফরমেন্স আমরা দেখবো। কারণ আমাদের মৌলিক কন্টেন্ট গুলো ভয়ানক ভালো। একটা জায়গায় ঝামেলা এখনো আছে দেখতেছি আমি, সেটা হচ্ছে একটু মির্জাপুরের মতো করে করি, একটু গ্যাংস অফ ওয়াসেপুরের মতো করে করি, বা একটু ইয়ের মতো করে করি, অমুক সিরিজের মতো করে করি, বা তমুক সিরিজের মতো করে করি, তমুক সিনেমা অমুক সিনেমার মতো করে করি। এই ভাবনাগুলো থেকে একটু বেরিয়ে এসে আমাদের নিজেদের গল্পগুলো ঠিকঠাক বলা শিখতে হবে, আমাদের নিজেদের স্ক্রিন প্লে গুলো ঠিকঠাক হতে হবে। আসলে গল্প বলাটা খুব জরুরি। আর অযথা ভিউর জন্য গল্পের সাথে সামঞ্জস্যহীন সেক্সুয়াল দৃশ্যের অবতারণা ঘটানোর প্রয়োজন নেই বলে আমি মনে করি। গল্পের সাথে প্রয়োজন হলে সেটা অবশ্যই ঠিক আছে, এবং তবে সেটার অবশ্যই এক্সিকিউশন দেখে সুন্দর লাগতে হবে, সেটা রিয়েলিস্টিক লাগতে হবে। সুন্দর এবং রিয়েলিজম, মানে এটা একটা অনেক বড় একটা জায়গা। চাইলাম বা একটা বানাইলাম, জিনিসটা হইলো না কিছু, মানে সেই জায়গায় জিনিসটা যেন না যায়। আর আমরা তো ধরেন যে এমন একটা জাতি, সত্যি কথা বলতে আমরা তো কেউ সেক্সের মাধ্যমে আসি নাই, আমরা তো সবাই আকাশ থেকে টপকাইছি, বুঝছেন? তো আমাদের দেশে তো ভালোবাসা নিষিদ্ধ, সেক্স নিষিদ্ধ, চুমু খাওয়া নিষিদ্ধ, এগুলো সব নিষিদ্ধ আমাদের দেশে। তা আমরা এইভাবে আসিনি। আমাদের সবাই জিজ্ঞেস করবেন যে বাবা কিভাবে আমি হলাম, তোমাকে তো আমরা বাগানে পাইছি, আমার বাড়ির তোমার বাড়ির ছাদে পাইছি। তো আমাদের দেশে তো সেক্সুয়াল কালচার দিয়ে গেছে, হ্যাঁ পরিতে দিয়ে গেছে, আসলে কালচার নাই আমাদের। এই 2021-এ এসে এগুলো ভাঙতে হবে, এই ট্যাবু গুলো ভাঙতে হবে, কথা বলতে হবে, এইগুলো রিয়েলিটি। তো আমাদের এইসব নিয়ে কথা বলতে হবে, এইগুলো নিয়ে কথা বলার জায়গা আছে, তবে সেটা অপ্রয়োজনীয় নয়। শুধু শুধু ভিউ বাড়ানোর জন্য সেক্সুয়াল কন্টেন্টকে দিয়ে সুশ্রী দিয়ে, এবং কোনো একজন নারীর উপরে চাপিয়ে দিয়ে ব্যাপারটাকে ভিউ বাড়িয়ে দেওয়া, এই কালচারটা বোধহয় ঠিক হবে না। ওটিটিকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কাজগুলো অবশ্যই মৌলিক হতে হবে, ন্যাচারাল হতে হবে, এবং প্রত্যেকটি ক্যারেক্টারের সমান গুরুত্ব থাকতে হবে। ভাই এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কাজগুলো হচ্ছে, দিনে দিনে এগুলোর বাজেটের পরিমাণ বাড়ছে, মানে বড় থেকে বড়তর বাজেট দিয়ে তৈরি হচ্ছে। তো আপনি কি মনে করেন যে বড় বাজেটই শিল্প মানে নির্মাণের একমাত্র ভূমিকা রাখে বা সহায়ক, এই টাইপের কিছু, নাকি স্বল্প বাজেটেও সম্ভব শিল্প প্রকাশ বা শিল্প মাধ্যমে? সম্ভব, স্বল্প বাজেটেও সম্ভব, কিন্তু সেই জন্য যেটা হয় সেটার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হয়। অবশ্য প্রতিবন্ধকতা থাকলে সেখান থেকেই আসলে শিল্পের এক ধরনের নতুন ডাইমেনশন ক্রিয়েট হয়, সেটা এক ধরনের ব্যাপার। ধরেন আপনি আপনার বাজেট কম হলে আপনি হয়তো যে অভিনেতাকে টার্গেট করছেন, যার অনেক টাকা টাকা নেন রেমুনারেশন, ওনাকে হয়তো নিতে পারবেন না। তো আপনি
হয়তো পোস্ট প্রোডাকশনটা খুব প্রফেশনাল কাউকে দিয়ে করাতে পারবেন। আবার ঠিক এই প্রফেশনাল মানুষগুলোই যদি আবার দেখি যে কম কম বাজেটের কাজগুলোতেই কোপ আপ করছেন, কোঅপারেট করছেন, সেটা হয়তো বা ভালো কাজ হয়ে যেতে পারে। তবে কম বাজেটে কাজ ভালো হয় না এটা আমি মানি না। কম বাজেটে ভালো কাজ হয়, আমি করেছি, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি কম বাজেটেও অনেক ভালো কাজ হয়। গল্পটা ঠিকঠাক ভালো বলতে জানতে হয়, তাহলে হয়। ইমরান ভাই, আপনার কাছে জানতে চাইবো যে নাটক আর যে সিনেমা এখন 2 দিন 3 দিনে বা 4 দিনে নাটকের ভিতরে সিনেমার একটা প্র্যাকটিস হয়, যে সারা ওয়ার্ল্ডে এই প্র্যাকটিস আছে কিনা জানি না, আমি বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশে এই নাটক বলে একটা ব্যাপার আছে, যে সিঙ্গেল নাটক, এটা একদম সিনেমার মতো, যে সিনেমার মতো করেই নির্মাণ করা হয়, সিনেমার মতো করেই বানানো হয়, একটা পুরো একটা পরিণতি ঘটে যায় একটা গল্পে, একটা ঘটনা। তো বাইরের ওয়ার্ল্ডে কোথাও এরকম আমি শুনিনি বা আছে। সারা ওয়ার্ল্ডে শর্ট ফিল্মের প্র্যাকটিস আছে, ফিল্মের প্র্যাকটিস আছে, আর ওইখানে হয়তো ডেইলি সোপ বলে হয়, যে নাটকটাকে ধারাবাহিকভাবে অথবা সিরিজ আকারে, আমরা ছোটবেলায় ম্যাকগাইভার দেখেছি বা এই টাইপের শত শত সিরিজ আছে, মানে কিছু নির্দিষ্ট চরিত্র থাকে, সেটা ধরে বছরের পর বছর চলতে থাকে। যেমন ফ্রেন্ড সিরিজ আছে বাংলাদেশে, ব্যাচেলার পয়েন্ট বা হোয়াট এভার, মানে হাজারো নাম হতে পারে। আমি বলছি যে এই যে সিঙ্গেল নাটকের যে প্র্যাকটিসটা আছে এখানে, এইখানে এক ধরনের প্র্যাকটিস হয় সিনেমা বলে দেওয়ার। আর আমাদের যে মূল ঘরানার যে সিনেমা হয়, সেখানে আমরা অনেক সময় দেখতে পাই যে দর্শক দেখে এসে বলে যে আমি নাটক দেখলাম, এটা তো একটা নাটক হলো। দর্শক কিন্তু সিনেমাই দেখেছে, কিন্তু তার চোখটা তো আমরা নষ্ট করে দিয়ে রেখেছি, তার ভাবনাটা আমরা নষ্ট করে দিয়ে রেখেছি, যে কারণে আসলে সে সিনেমা দেখেও বলে যে আমি তো নাটক দেখে আসলাম। তো এই পার্থক্যটা আপনার কাছে কেমন, নাটক আর সিনেমার? আম, আসলে সিনেমা, আমার কাছে মনে হয় সিনেমা ইজ অল অ্যাবাউট মোমেন্টস, মুহূর্ত। আমরা সবসময় মুহূর্ত যাপন করি, মুহূর্তকেই আমরা উপস্থাপন করি, এবং এই মুহূর্তগুলো কখনো জনরা ওয়াইজ আলাদা হয়ে যায়, কখনো সেটাকে আমরা একটু ধীরে সুস্থে দেখি, কখনো একটু তাড়াতাড়ি বাস্তবিক জায়গা থেকে দেখি। মুহূর্তটাই আসল। টেলিভিশনে একটি নাটকে, একটি ফিকশনে, 1 ঘন্টার একটা ফিকশন যদি বলি, এই একটি ফিকশনের মধ্যে পুরো একটি গল্প বলে দেওয়ার যে প্র্যাকটিস, এবং সেখানে অনেক সময় দেখা যায় যে শর্টের ক্ষেত্রে এত বেশি মানে ক্যারিসম্যাটিক জায়গায় চলে যাওয়ার এক ধরনের টেন্ডেন্সি আছে। সেটা বর্তমান সময় আমার কাছে টেলিভিশনের ফিকশন গুলো হয়ে গেছে নেট প্র্যাকটিসের মতো। মানে সিনেমা বানাতে যাব তার আগে কিছু নেট প্র্যাকটিস হিসেবে আমি কিছু টিভি ফিকশন বানিয়ে নিলাম আর কি। এই ধরনের, হ্যাঁ, একটু আকাশ থেকে একটু নিলাম, একটু মাটির নিচ থেকে একটু নিলাম, একটু পাতার ভিতর দিয়ে নিলাম। আমার কথা যে তুমি এখানে পাতার ভিতর দিয়ে কেন নিলা, পয়েন্ট অফ ভিউটা কি, জরুরি, মানে এটা কি লজিকে নিলা, জরুরি কিনা আসলে এটা। তো সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ বলে একটা ব্যাপার আছে, তো প্রত্যেকটা শর্টেরই কিছু মিনিং আছে, আলাদা মিনিং আছে, যে কিভাবে আপনার একাকিত্বের প্রকাশ হবে, কিভাবে আপনার আপনার ধরেন ডিসঅ্যাপয়েন্টমেন্টের প্রকাশ হবে, এই বিষয়গুলোর প্রকাশের কিছু আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, পারফরমেন্সের কিছু ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজ গুলো না থাকাতে বা অনুপস্থিতিতে সিনেমাগুলো, আমাদের দেশের বেশিরভাগ সিনেমাই হয়ে গেছে প্রচুর লাউড। আমাদের দেশের সিনেমাগুলো আসলে খুব লাউড। তো টেলিভিশন গুলো যখন আসলে সিনেমার প্র্যাকটিসে গেছে, তখন ওটাও হয়ে গেছে লাউড। তো যার কারণে দুটো জায়গাতেই আমরা আসলে লাউড জিনিসটাই দেখি, হ্যাঁ, এবং এই লাউড ব্যাপারটা শেষমেশ আমাদের কাছে ওই টিভি ফিকশনও যা, সিনেমাও তাই, একই জায়গায় এসে মনে হয়। একটু কিছুটা একটু ক্যানভাসটা বড় হয়ে যায়, একটু মারামারি থাকে, গোলাগুলি থাকে, একটু 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 বেশি নাচ গান থাকছে, ফর্মুলা ফিল্মগুলোর যা অবস্থায়। আর ফর্মুলা ফিল্ম না হলে, যেগুলোকে আমরা আর্ট হাউস ফিল্মের মধ্যে ফেলে দিই, আমি যদিও জানি না আর্ট ফিল্ম কি, কমার্শিয়াল ফিল্ম কি, এগুলো আলাদা কিনা আমি জানি না। আর্ট হাউস ফিল্মগুলো যেগুলোর সিল লাগানো হচ্ছে, সেগুলো দেখলে আবার অনেক সময় লোকে ঘুমায় যাচ্ছে, হ্যাঁ, ঘুমায় গেছে, দেখতে দেখতে ঘুমায় গেছে। তো কম্বিনেশনটা নাই আসলে। সিনেমা তো আসলে ইটস অ্যাবাউট আ কম্বিনেশন, ইটস অ্যাবাউট আ কম্বিনেশন অফ আর্ট এন্ড বিজনেস। তো ওই কম্বিনেশনের জায়গাতে আমার মনে হয় আমরা পিছিয়ে আছি অনেক। সেই জায়গায় টেলিভিশন ফিকশনের এই প্র্যাকটিস
আমি শুধু নেট প্র্যাকটিস হিসেবেই দেখতে পারি আপাতত। আপনাকে বিভিন্ন রকম গল্পে ইদানিং আমরা দেখতে পাচ্ছি, তো কোন জনরার গল্প আপনাকে বেশি প্রভাবিত করে বা আপনি করতে আগ্রহী হন? আমি সব ধরনের জনরাতে কাজ করতে চাই আসলে। আমি সব ধরনের জনরাকেই এক্সপিরিয়েন্স করতে চাই। আমার ব্যক্তিগতভাবে আমার থ্রিলার ভালো লাগে, সাইকো থ্রিলার ভালো লাগে, আমার ভালো লাগে অ্যাকশন ভালো লাগে, আমার ভালো লাগে সায়েন্স ফিকশন ভালো লাগে, ফ্যান্টাসি ভালো লাগে, ফিউচারিস্টিক জনরা খুব ভালো, মানে আমার আমার সব জনরাই আমার কাজ করার খুব ইচ্ছা আছে। ডিটেকটিভ সিরিজ আমার খুব ভালো লাগে। তো ওইভাবে বলতে গেলে আমি সব জনরাতেই কাজ করতে চাই। ধরেন ডার্ক কমেডি আমার খুব পছন্দের জন্য। ডার্ক কমেডি করা খুব কঠিন, অবশ্যই সব এটা খুব হাস্যকর হয়ে যায় যদি ঠিকঠাক মতো এক্সিকিউশন না হয়। একদম। হরর আমার খুব পছন্দ, তো হরর আমার খুব ভালো লাগে, সাইকোলজিক্যাল হরর আরো বেশি ভালো লাগে। তো এই আমার ভালো লাগে, মোটামুটি আমি সব জনরাই দেখি আসলে। সো আই ওয়ান্ট টু এক্সপ্লোর মাইসেলফ ইন এভরি জনরা। এবং আমি দর্শকের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি চাইবো যে সামনে চমৎকার সব কাজগুলোতে এই ধরনের কাজগুলো নিয়ে যারা ভাবছেন, এই কাজগুলোতে আপনাকে দেখা যাবে অভিনেতা হিসেবে, এই সংযুক্তিটা আমরা পাবো, এইটুকু আশা আমিও রাখছি দর্শকের সাথে। তো আপনার কাছে একদম শেষ প্রশ্ন আমি করছি, কারণ আমার অনুষ্ঠানের একটা সীমাবদ্ধতা আছে ভাই, সেই জায়গার থেকে আমাকে একটা অদৃশ্য মানে টাইম লিমিটেশন মানতেই হয়। সেই জায়গা থেকে একদম শেষ দিকে চলে এসে সেই শেষ প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন মাধ্যম থেকে নতুনরা আসছে, ছেলেমেয়েরা আসছে, সেটা এখন টিকটক, ভিগো, লাইকি, ইউটিউব, বিভিন্ন মাধ্যম থেকে আসছে। তো এটা দোষের কি দোষের না, এই প্রসঙ্গে আমি যাব না। আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে তাদের স্থায়িত্বকালটা কম হচ্ছে, কারণ আপনিও অনেকটা টাইম দেখেছেন, আমিও বেশ অনেকটা টাইম ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমিও কাছ থেকে দেখেছি যে স্থায়িত্বকালটা কম হয় বা টিকে থাকার সময়টা তাদের খুব কম। তো এই যে ঝরে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন, আর নতুনদের জন্য আপনার কোনো সৎ পরামর্শ আছে কিনা? ধরেন যে এটার ক্ষেত্রে আমি বলতে পারি, এই যে 14 বছর আমার এই ইন্ডাস্ট্রিতে আমি এখনো নতুন, এবং আমি চাই যে আগামীতে ধরেন যে যখন আমার 50 বছর হয়ে যাবে ইন্ডাস্ট্রিতে, তখন আমি নতুন থাকতে চাই। ওকে, সুতরাং সমস্ত কথাই আমি আমার নিজের জন্য বলতে চাই। আমি পজিটিভলি দেখতে পছন্দ করি সবকিছু। তো টিকটক, লাইকি, যেখান থেকে যে আসতেছেন না কেন, সবকিছুই পজিটিভলি আমি দেখতে চাই। যে ভালো কিছু করছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। ভালো লাগছে না সেটা আমার ব্যক্তিগত মত, সেটাকে আমি এড়িয়ে যেতে পারি। তবে আমি কাউকে কখনো ছোট করতে রাজি নই, অপমান করতে রাজি নই, একেবারেই নেগেটিভ জায়গা থেকে দেখতে রাজি নই। ঘৃণার যে টেন্ডেন্সি, ঘৃণার যে ট্রেন্ড এখন সমস্ত জায়গাতে ছড়িয়ে আছে, এই ট্রেন্ডকে আমি বলবো যে ঘৃণার ট্রেন্ডটাকে ফ্যাশন হিসেবে না নিয়ে আমরা যদি পজিটিভ ভাবে সবকিছু দেখতে পারি, দেখতে শুরু করি, তাহলে বোধহয় ইন্ডাস্ট্রি পরিবর্তিত হবে, সবকিছুই পরিবর্তিত হবে। এবং নতুনদের জন্য মানে, এবং আমার জন্য আর কি, যেহেতু আমি নতুন সবসময়, তো আমার জন্য আমি বলতে চাই, be honest what you are doing, be honest what you are saying, that's it. যাই করি না কেন আমি সত্যিটা বলি, যেটা আমি করছি স্বীকার করি, সত্য স্বীকার করার মতো ক্ষমতাটা যেন আমার থাকে। তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সামনে নিজেকে ভালো লাগবে, এই ক্লিয়ারেন্সটা থাকা উচিত। আমার মনে হয় সেটা সবার থাকলেই, বিশেষ করে একজন শিল্পীদেরও থাকা খুব জরুরি, থাকলে ভালো লাগবে। এটুকু অনুরোধ আসলে সবার কাছে, যা বলি সত্য বলি, যাই করি না কেন সত্যটা বলি, স্বীকার করি। খুব ভালো লাগছিল ইমরান ভাই, আপনার মানে প্রসঙ্গ তুলতে থাকলে তো
তোলাই যায়, অনেক প্রশ্ন আপনার কাছে আছে। হয়তো ভবিষ্যতে আপনি সময় দিলে অন্য আরো কোনো টপিকস নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে বসতে চাইবো। খুব ভালো লাগছিল, আপনি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আপনি কথা বলেছেন এবং ভালো কিছু জিনিস জানা গেছে। তো আপনি যদি আপনার দর্শক অনুরাগীদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেন ভাই। অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাইনি আগে, কারণ আপনি আমাকে যোগ্য মনে করেছেন এই এই আড্ডাতে আসার জন্য। সত্যি কথা। এবং অভিনয় বিষয়ে, সিনেমা বিষয়ে বা কাজের বিষয়ে আমার আমার আড্ডা দিতে ভালো লাগে। সচরাচর অন্যান্য আমি সাধারণত কম পার্টিসিপেট করি অনেক বিষয়ে, তবে এই বিষয়গুলোতে আমার কথা বলতে ভালো লাগে। এবং অভিনেতার সঙ্গে, আপনি একজন খুবই ভালো অভিনেতা, আপনার সঙ্গে একজন অভিনেতার সঙ্গে কথা বলতে পারলে আরো ভালো লাগে। অনেক কিছু আমিও শিখি প্রতিনিয়ত। তো সেইটার জন্য আপনাকে ধন্যবাদ। আর দর্শকদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভালো কাজগুলো দেখেন, লিঙ্ক চেয়ে দেখা এটা একটু বন্ধ করেন। সব প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মের একটি সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশনটা একটু কষ্ট করে করে দেখলে তখন না আমাদের যারা আমরা পারফরমেন্স করি তাদের মনে হয় যে একটা মানুষ পয়সা খরচ করে যখন দেখে তখন তার কমেন্টটি গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে, কিন্তু যখন আপনি আসলে আমাকে মাগনা দেখতে চান তখন আপনার কমেন্টটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের কন্টেন্ট গুলো দেখেন। ভালো ভালো কন্টেন্ট হচ্ছে সেগুলো দেখেন, ভালোকে গ্রহণ করুন, মন্দকে বর্জন করুন, এবং পজিটিভ থাকুন প্লিজ। আপনাদের সবার কাছে অনুরোধ, পৃথিবী একটা নেগেটিভিটির দিকে আগাচ্ছে। পৃথিবী খুবই এক ধরনের ঘৃণার দিকে, সংঘাতের দিকে, সহিংসতার দিকে আগাচ্ছে। আমাদের নতুন প্রজন্মরা সবসময় দেখবেন যে ওই কম্পিউটারের সামনে এই বিধ্বংসী গেম খেলা নিয়ে ব্যস্ত। পারিবারিক জায়গা থেকেই প্রথম শুরুটা করতে হবে, সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র সত্য বলার প্র্যাকটিসটুকুই যদি শুরু হয়, আস্তে আস্তে হয়তো বা সমস্ত কিছুই পাল্টাবে। আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া মানে খেলাধুলা এইগুলোর প্রতি উৎসাহিত করুন, যেগুলোতে তার মানবিক এবং মানসিক বিকাশ হয়, উন্নয়ন হয়। তাহলে আমাদের নতুন প্রজন্ম থেকে শুরু করে আমরা আমাদের জাতিগতভাবে পরিবর্তিত হবে। আদারওয়াইজ আমরা জাতিগত হিসেবে খুবই অকৃতজ্ঞ আছি, অসভ্য আছি, সেটা হয়তো আরো অসভ্য হতে থাকবো। ইদানিং কালের যে কোনো কমেন্টে মানে যে কোনো পোস্টের কমেন্ট পড়তে গিয়ে আমার খুব মানে অস্বস্তি লাগে এবং আমার মনে হয় যে কতটা অসভ্য, কতটা বর্বর জাতিতে রূপান্তরিত হচ্ছি আমরা দিনকে দিন। অথচ এটা ঠিক, একটা দেশের মাত্র 50 বছর হতে চলেছে, এটা কোনো বড় সময় নয় একটি জাতির সভ্য হয়ে ওঠার জন্য। সেটার জন্য এখন থেকে এখনো দেরি হয়নি, প্র্যাকটিসটা করতে হবে, সেটা পরিবার থেকে করতে হবে। ছেলে মেয়েকে প্রতিযোগিতায় নামায় দিয়েন না, অসুস্থ প্রতিযোগিতায় নামায় দিয়েন না, বরং শিক্ষা, সঠিক সুশিক্ষার মধ্যে আনেন, প্রকৃতিকে চেনান, প্রকৃতির মধ্যে রাখেন, খেলাধুলার মধ্যে রাখেন, যেগুলোতে তার ব্রেইন ডেভেলপ করে, তার ম্যানার ডেভেলপ করে, এবং সকল ধরনের সাংস্কৃতিক শিক্ষার মধ্যে তাকে এঙ্গেজ করেন। আশা করি নিজে বাবা মা হিসেবে গর্ববোধ করতে পারবেন যখন আপনার ছেলেমেয়েরা আপনার চোখের দিকে তাকিয়ে বলবে এরকম সময়ে তোমরা কি করেছিলে, তখন উত্তরটা দিতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং ভালো কন্টেন্ট দেখবেন। আপনাকে রেখে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমিও মুস্তাফিজুর নূর ইমরানের সাথে সুর মিলিয়ে বলবো, আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।